Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা টেট স্পেশাল ইংলিশের সেট ডিসকাস করছি। প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে এরকম প্রচুর এমসিকিউ, প্রচুর ইম্পর্টেন্ট সেট আমরা অলরেডি ডিসকাসও করে নিয়েছি। সো যারা কোনোভাবে ক্লাসগুলো দেখোনি বা মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা দেখব সেট 5 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 76 থেকে 90 অবধি। এখানে বেশ কিছু পেডাগজিক্যাল প্রশ্ন এবং গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আনসার, যেগুলোর এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এসেছে এই ধরনের এমসিকিউ, সেগুলো আমরা ডিসকাস করে নেব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ডিসকাশন কোয়েশ্চেন নাম্বার 76 থেকে। কোয়েশ্চেন নাম্বার 76, এরর্স আর। এরর্স বলতে কি ধরনের ভুলকে এখানে বোঝানো হচ্ছে? অপশন এ, ডিফেক্টস ইন কনসেপশন, অর্থাৎ ধারণাগত যে ভুল বা ত্রুটি রয়ে গেছে সেটা। অপশন বি, মেড ডিউ টু ইনঅ্যাটেন্টিভনেস, অর্থাৎ অ্যাটেনশন না দেওয়ার জন্য যে ধরনের মানে ভুল আমাদের তৈরি হয় সেটা। অপশন সি, মেকানিক্যাল মিস্টেক্স, বিভিন্ন মেকানিক্যাল দিক থেকে তৈরি হওয়া বিভিন্ন ভুল। আর অপশন ডি, নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার ক্ষেত্রে এটা একেবারেই জরুরিই নয়। তাহলে এরর্স বলতে এখানে ত্রুটি বলতে কিন্তু যেটা কনসেপশন, অর্থাৎ ধারণাগত যে ত্রুটি বা ধারণাগত যে ভুলটা আমাদের রয়ে যায় সেটাকেই কিন্তু এরর্স বলা হয়। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 76 এর সঠিক উত্তর হবে অপশন এ, ডিফেক্টস ইন কনসেপশন। অপশন এ, ডিফেক্ট, জাস্ট আ সেকেন্ড, অপশন এ, ডিফেক্টস ইন কনসেপশন। দেখবো আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 77, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর লিসনিং। লিসনিং বা শ্রবণের ক্ষেত্রে নিচে দেওয়া স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক? অপশন এ, লিসনিং ইজ আ টপ ডাউন প্রসেসিং। লিসনিং হচ্ছে একটা টপ ডাউন প্রসেসিং, আর এদিকে বলছে লিসনিং ইজ আ বটম আপ প্রসেসিং। টপ ডাউন মানে যেটা একদম উপর থেকে নিচে আসে, আর বটম আপ মানে নিচে থেকে উপরের দিকে যায়, এরকম একটা পদ্ধতি। এবার আমরা অপশনগুলো দেখব। অপশন এ বলছে অনলি ওয়ান ইজ ট্রু, শুধুমাত্র এক সঠিক। অপশন বি, অনলি টু ইজ ট্রু, শুধুমাত্র দুই সঠিক। অপশন সি, বোথ ওয়ান অ্যান্ড টু আর ট্রু, অর্থাৎ দুটোই, উভয়, এক এবং দুই উভয়ই সঠিক। আর অপশন ডি হচ্ছে নান ইজ ট্রু, কোনোটাই সঠিক নয়। তাহলে দেখো লিসনিং যেরকম প্রসেস, এটা কিন্তু একটা টপ ডাউন এবং বটম আপ দুটো ভাবেই কিন্তু এটা ঘটে। তাহলে অবশ্যই আমাদের কোয়েশ্চেন নাম্বার 77 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ 1 and 2 আর কারেক্ট। আমরা নেক্সট দেখব আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 78, ইন দ্য লেটেস্ট ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষণের যে লেটেস্ট ট্রেন্ড, অর্থাৎ এখন যে অভ্যাস চলছে, স্পিকিং ইজ কনসিডার্ড টু বি এ অর অ্যান। এখানে স্পিকিং অর্থাৎ কথনকে ঠিক কিভাবে, কথনের ভূমিকাটা এখানে কিভাবে ধরা হয়? অপশন এ, অ্যাক্টিভ স্কিল। অপশন বি, অ্যাক্টিভ মানে যেটা ভীষণ সক্রিয়। অপশন বি, প্যাসিভ স্কিল, অর্থাৎ যেটা প্যাসিভ ভাবে ঘটে। অপশন সি, রিসেপটিভ স্কিল, অর্থাৎ যেটা শুধুমাত্র গ্রহণ করা বোঝায়। আর অপশন ডি, মোটর স্কিল, বিভিন্ন মোটর পার্টের ওপর নির্ভরশীল। তাহলে দেখো রিসেন্ট যে ল্যাঙ্গুয়েজ টিচিং, সেখানে স্পিকিংকে কিন্তু অবশ্যই একটা অ্যাক্টিভ স্কিল হিসাবে কিন্তু ধরা হয়। হ্যাঁ, সো স্পিকিং ইজ কনসিডার্ড টু বি অ্যান অ্যাক্টিভ স্কিল। অবশ্যই একাধারে দেখলে স্পিকিং, আগে স্পিকিংকে প্যাসিভ স্কিল তো বলাই হতো, কারণ স্পিকিং কি আমরা স্পিকিং এর ক্ষেত্রে শুনি, এবং স্পিকিং রিসেপটিভও বটে, কারণ আমরা সেখানে কোনো কিছু গ্রহণ করি। কিন্তু আমাদের প্রশ্নটা দেখতে হবে যে লেটেস্ট ট্রেন্ডে বলেছে, একদম লেটেস্ট ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এ স্পিকিংকে কিন্তু অ্যাক্টিভ স্কিল হিসেবে ধরা হচ্ছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার
78 এর সঠিক উত্তর অপশন এ, অ্যাক্টিভ স্কিল। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 79। To get the superficial idea of the text, we use what type of reading? অর্থাৎ কোনো একটা টেক্সটের ক্ষেত্রে সেটার একদম মানে জাস্ট একটা ওভারঅল আইডিয়া যে সেটা কি নিয়ে ডিল করছে, একটা আপামর ধারণা তৈরি করা বা আইডিয়া পাওয়ার জন্য আমরা কোন ধরনের রিডিং এখানে ব্যবহার করি। অপশন এ, স্কিমিং। অপশন বি, স্ক্যামিং। স্কিমিং মানে হচ্ছে ভাষা পাঠ, আর স্ক্যানিং মানে হচ্ছে অনেক গভীরে গিয়ে যেটা পাঠ সেটাকে বলা হয়। তারপর অপশন সি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং মানে সুসংহত পাঠ, আর অপশন ডি হচ্ছে এক্সটেন্সিভ রিডিং মানে ব্যাপক অর্থে যেটা। তাহলে যখনই কোনো টেক্সটের আমি একটা সুপারফিশিয়াল ওভারভিউ, হাইলাইট বা একটা জাস্ট ওভারভিউ নিতে চাই, আমরা কোন ধরনের রিডিং সেখানে ব্যবহার করে থাকি? আমরা ডেফিনেটলি সেখানে স্কিমিং ব্যবহার করি, যে প্রসেসটা করছি সেটাকে বলা হয় স্কিমিং। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 79 এর সঠিক উত্তর অপশন এ, স্কিমিং। নেক্সট দেখবো আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 80। Writing skill for students of advanced level is not a or an, মানে অ্যাডভান্স লেভেলে যখন স্টুডেন্টদেরকে রাইটিং স্কিল দেওয়া হয় তখন সেটা কি নয় সেটাই জানতে চাওয়া হচ্ছে, নট বলা হয়েছে। অপশন এ, মোটর মেকানিক্যাল স্কিল, অর্থাৎ যেখানে আমাদের গ্রস মোটর এবং সেন্সরি মোটর স্কিল নির্ভর করে। অপশন বি, অর্গানাইজিং অ্যান্ড সিকোয়েন্সিং স্কিল, জিনিসটা অর্গানাইজ করতে হয় এবং পরপর সাজাতে হয় সেটার দক্ষতা। অপশন সি, রাইটিং কারেক্ট সেন্টেন্সেস, সঠিক সেন্টেন্স লেখা, যে মানে সঠিকভাবে লেখা। আর অপশন ডি হচ্ছে কগনিটিভ স্কিল, অর্থাৎ আমাদের জ্ঞানমূলক একটা দক্ষতা। তাহলে অ্যাডভান্স লেভেলে যে রাইটিং স্কিলটা দেওয়া হয় সেটা কিন্তু মানে কোনটা নয় জানতে চাওয়া হচ্ছে। তাহলে অ্যাডভান্স লেভেলে রাইটিং স্কিল অবশ্যই অর্গানাইজ করতে হয়, সেখানে সিকোয়েন্সিং স্কিল থাকে, কারেক্টলি সেন্টেন্সগুলোকে লিখতে হয়, এবং অবশ্যই এটা কগনিটিভ স্কিলের ওপর তো ডিপেন্ড করেই, কারণ না হলে একটা প্রপার রাইটিং কোনোদিন লেখাই পসিবলই হবে না। তাহলে কোনটা যেহেতু নট বলেছে, এটা কখনোই মোটর মেকানিক্যাল স্কিল নয়, এটা একদম ছোট বয়সে বাচ্চাদের ক্ষেত্রে হলে সেটা মোটর মেকানিক্যাল স্কিল হতো, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে অ্যাডভান্সড লেভেলকে মেনশন করা আছে সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নাম্বার 80 সঠিক উত্তর হবে অপশন এ, মোটর মেকানিক্যাল স্কিল। আমরা পরবর্তীতে দেখবো আমাদের নেক্সট সেকশনের প্রশ্নগুলো, কোয়েশ্চেন নাম্বার 81 থেকে। বলছে মোর রিসেন্টলি সামেটিভ ইভ্যালুয়েশন ইজ কল্ড। এই যে সামেটিভ ইভ্যালুয়েশন দুরকম আমরা পাই, ফর্মেটিভ আর সামেটিভ। এই যে সামেটিভ ইভ্যালুয়েশন আমরা পাচ্ছি, এই মোর রিসেন্টলি যে সামেটিভ ইভ্যালুয়েশন পাচ্ছি সেটাকে কি বলা হয় বা তার অপর নাম কি? অপশন এ, ইভ্যালুয়েশন ফর লার্নিং। অপশন বি, ইভ্যালুয়েশন অফ লার্নিং। প্রথমেরটা হচ্ছে ইভ্যালুয়েশন ফর লার্নিং, অর্থাৎ শেখার জন্য ইভ্যালুয়েট করা হচ্ছে। অপশন বি, ইভ্যালুয়েশন অফ লার্নিং, যেটা শেখা হয়েছে সেইটার ইভ্যালুয়েশন করা হচ্ছে। অপশন সি, ইভ্যালুয়েশন অফ স্কিল, অর্থাৎ দক্ষতাকে ইভ্যালুয়েট করা হচ্ছে। আর অপশন ডি হচ্ছে ইভ্যালুয়েশন ফর স্কিল, দক্ষতার জন্য ইভ্যালুয়েট করা হচ্ছে। তাহলে দেখো, সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু হয় একদম এন্ড অফ দ্য কোর্স, সময়সীমার শেষে, এবং অবশ্যই এখানে কতটা কি শেখা হয়েছে সেই শিক্ষণের একটা অল ওভার ইভ্যালুয়েশন করা হয়। তাহলে অবশ্যই সামেটিভ ইভ্যালুয়েশনের একটা অল্টারনেটিভ কিন্তু আমাদের হয়ে যাবে ইভ্যালুয়েশন অফ লার্নিং। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 81 এর সঠিক উত্তর হলো অপশন বি, ইভ্যালুয়েশন অফ লার্নিং। আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 82। A teacher brings photographs, newspaper cuttings, kitchen articles in the classroom. একজন শিক্ষক ক্লাসরুমে বিভিন্ন ধরনের ছবি, নিউজপেপার থেকে কালেক্ট করা কাটিংস, তারপর কিচেনের বিভিন্ন রকম সামগ্রী, আর্টিকেল সে ক্লাসরুমে নিয়ে আসে। সো দ্য টিচার ইজ ইউজিং, টিচার তো এটাকে অবশ্যই
যে এই জিনিসগুলো নিয়ে আসছেন সেগুলোর একটা পারপাস রয়েছে, তাহলে তিনি এগুলোকে কিভাবে ব্যবহার করছেন। অপশন এ ডোমেস্টিক অবজেক্টস অর্থাৎ গৃহকার্যের বিভিন্ন জিনিস। অপশন বি টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম হিসেবে। অপশন সি টিচিং এইডস শিক্ষণে সাহায্যকারী জিনিস হিসেবে। এবং অপশন ডি হচ্ছে রেলম হচ্ছে রিয়ালিয়া জাতীয় সেম জিনিস। তাহলে তিনি যখন ছবি, নিউজপেপার কাটিং, কিচেন আর্টিকেলস আনছেন সেগুলো ডেফিনেটলি তার পড়ানো টেক্সটের সাথে সম্পর্কযুক্ত থাকছে, তাহলে তিনি অবশ্যই এগুলোকে কি অর্থে ব্যবহার করছেন, তিনি এগুলোকে কিন্তু রেলম হিসেবে ব্যবহার করছেন। হ্যাঁ, এগুলো একাধারে অবশ্যই টিএলএম, কারণ এটা আমাদের টিচিং লার্নিং প্রসেসটাকে ইজি করতে সাহায্য করছে। যদি আমাদের অপশনে রেলমটা না থাকতো, রেলম, রিয়ালিয়া এই জিনিসগুলো যদি না থাকে, তখন আমরা এটা টিএলএম এর সাথে যেতাম। এগুলোকে রেলম কেন বলা হচ্ছে, কারণ এগুলো একদম রিয়েল মেটেরিয়াল, আমরা অরিজিনাল জিনিসটা এখান থেকে পাচ্ছি, সেই জন্যই এগুলোকে বলা হয় রেলম। সো কোয়েশ্চেন নাম্বার 82 এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, রেলম। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 83। দ্য রেমেডিয়াল কোচিং ইজ আ পার্ট অফ, এই যে রেমেডিয়াল কোচিং করানো হয়, যে সংশোধনীমূলক যে আবার কোচিং এর ব্যবস্থা করা হয়, সেটা কোন ধরনের অ্যাসেসমেন্টের একটা অংশ। অপশন এ সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট একদম বছরের শেষে আমাদের হচ্ছে বা এন্ড অফ দ্য কোর্সে হচ্ছে। অপশন বি এন্ড অফ টার্ম অ্যাসেসমেন্ট, একদম টার্ম, যে টার্ম ছিল সময়সীমা তার শেষে গিয়ে হচ্ছে। অপশন সি ইন্টারনাল অ্যাসেসমেন্ট, বিভিন্ন যে ইন্টারনাল এক্সাম নেওয়া হয় তার পার্ট। আর অপশন ডি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, একদম চলছে, রানিং কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্ট। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে অপশন এ আর বি, অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট আর এন্ড অফ টার্ম অ্যাসেসমেন্ট দুটো কিন্তু বেসিক্যালি এক জিনিস। জাস্ট টু মেক আস কনফিউজড এই জিনিসটা অপশনে এরকম করে কিন্তু দেওয়া হয়েছে। আর রেমেডিয়াল কোচিং কিন্তু পড়ানোর সাথে সাথেই চলতে থাকে, একটা ইউনিট শেষ করে সঙ্গে সঙ্গে সেটার উপর বেস করে রেমেডিয়াল কোচিং দেওয়া হয়, যাতে যে স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে বা যাদের ধরতে সময় লাগছে তারা জায়গাটার সাথে কোপ আপ করে নেয়। তাহলে অবশ্যই রেমেডিয়াল কোচিং ইজ আ পার্ট অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এটা একদম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টকে রেফার করে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 83 এর সঠিক উত্তর অপশন ডি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 84 এ। গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি ইন, গ্রামার কোথায় ইন্ডাকটিভলি মানে কোন মেথডে গ্রামারকে ইন্ডাকটিভলি পড়ানো হয়। অপশন এ গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন বি ডিরেক্ট মেথড, অপশন সি অডিওলিঙ্গুয়াল মেথড, অপশন ডি দ্য সাইলেন্ট ওয়ে। এগুলো এক একটা মেথডের নাম, তাই এগুলোর বাংলা আর বলা পসিবল হচ্ছে না। সো গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু গ্রামারকে ইন্ডাকটিভলি পড়ানো হয়। কম্পারেটিভলি অন্যগুলোর ক্ষেত্রে গ্রামার টিচিংটা হয় মানে ইন্ডাকটিভ নয়। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 84 এর সঠিক উত্তর অপশন এ, গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 85, গ্রামাটিক্যাল একটা প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে, সাবজেক্ট ভার্ব কনকর্ডের থেকে আনা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 85, ব্রেড অ্যান্ড বাটার দ্যাটস দ্য অনলি নিড ইন লাইফ, ব্রেড বাটারটা জীবনের একমাত্র একটা অনলি নিড বা প্রয়োজন। অপশন এ আর, অর্থাৎ কোন বিভার্ব এখানে ব্যবহার হচ্ছে সেটা আমাদের মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বিভার্ব সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। অপশন এ আর, অপশন বি ইজ, অপশন সি হ্যাভ। জাস্ট একটা স্মল কারেকশন, অপশনে শুধু আমরা বি ভার্বই পাচ্ছি না, আমরা হ্যাভ ভার্বও পাচ্ছি, মানে অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। এবার অপশনগুলো দেখি। অপশন এ আর, অপশন বি ইজ, অপশন সি হ্যাভ, আর অপশন ডি হচ্ছে হ্যাজ।
তাহলে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ দ্য অনলি নিড ইন লাইফ। আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের কিন্তু হয়ে যাবে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ দ্য অনলি নিড ইন লাইফ। এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটো আলাদা আলাদা নাউন হলেও এখানে ব্রেড অ্যান্ড বাটার ইজ অ্যাকচুয়ালি মানে ব্রেড অ্যান্ড বাটার স্ট্যান্ডস ফর দ্য ডেইলি নিড, দ্য বেসিক ফুড। সেই জন্য ব্রেড অ্যান্ড বাটারটা জাস্ট একটা ফ্রেজ মতো ব্যবহার হয়েছে। সেই জন্য আমাদের কোয়েশ্চেন নাম্বার 85-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইজ। চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 86-এ। খুব আনকমন একটা প্রশ্ন টেট লেভেলের জন্য, কিন্তু এই প্রশ্নটা আবার বারবার কিন্তু টেটের সেটে ঘুরে ফিরে এসেওছে। কোয়েশ্চেন নাম্বার 86, হোয়াট ইজ মেন্ট বাই প্রোসোডি? প্রোসোডি বলতে কি বোঝা হয়? অপশন এ, ইট ইজ আ সায়েন্স অফ ভার্স ফর্মস অনলি। ভার্স মানে হচ্ছে কবিতা, অর্থাৎ কবিতার যে আকার তার একটা সায়েন্স। অপশন বি, ইট ইজ সায়েন্স অফ পোয়েটিক মিটার্স অনলি, অর্থাৎ কাব্যতে যে ছন্দ ব্যবহার করা হয় সেই ব্যবহার করার একটা বিজ্ঞান। অপশন সি, ইট ইজ সায়েন্স অফ রিদিমস অনলি, এটা শুধু ছন্দে বোঝায়, ছন্দের একটা বিজ্ঞান। অপশন ডি, ইট ইজ সায়েন্স অফ অল দ্য থ্রি মেনশনড অ্যাবাভ, ওপরে উল্লেখ করা সব কটা, অর্থাৎ ওপরে আমরা কি কি পেয়েছি? ভার্স পেয়েছি, পোয়েটিক মিটার পেয়েছি, রিদিম পেয়েছি। এই প্রত্যেকটারই একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেটা হচ্ছে প্রোসোডি। প্রোসোডিরই একটা অল্টারনেটিভ নাম হচ্ছে স্ক্যানশন, যেখানে ছন্দ, আমরা যখন ছন্দ বিভাগ করি সেটাই হয় প্রোসোডি বা ক্যানসন। তাহলে অবশ্যই এটা একটা সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ, এবং সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ অফ ভার্স ফর্ম, পোয়েটিক মিটার্স, রিদিম, সমস্ত কিছু। তাহলে অবশ্যই আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 86-এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইট ইজ আ সায়েন্স অফ অল দ্য থ্রি মেনশনড অ্যাবাভ। অপশন ডি। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অনেকবারই এটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেওয়া হয়। সো প্লিজ নোট ইট ডাউন। যাব আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে আমাদের একটা ছোট্ট টেক্সট রয়েছে, একটা ছোট্ট পোয়েম। বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ছোট পড়ে আমাদেরকে উত্তর করতে হবে সব থেকে কারেক্ট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা নিয়ে। দেয়ার ওয়াজ দ্য নাইট বিফোর ক্রিসমাস। ক্রিসমাসেরই একদম আগের নাইটের কথা বলা হচ্ছে, একদম যে ক্রিসমাস 25 ডিসেম্বর, তার আগের রাত 24 ডিসেম্বর। অ্যান্ড অল থ্রু দ্য কিচেন, শুধু গোটা কিচেন জুড়ে, মাই মাদার ওয়াজ কুকিং সাম ডেলিসিয়াস চিকেন। আমরা জানি যে ক্রিশ্চিয়ানিটি যারা মানেন তাদের কাছে এই যে ক্রিসমাস সেটা একটা মহোৎসব, যেখানে জেসাস ক্রাইস্টের বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করা হয়। তারা খুব ভালো ভালো খাবার বানান, সেগুলো নিবেদন করেন এবং নিজেরা সেটা নিয়ে সেলিব্রেটও করেন। দ্যাটস ওয়াই মাই মাদার ওয়াজ কুকিং সাম ডেলিসিয়াস চিকেন। খুব সুন্দর সুস্বাদু কিছু চিকেন বানাচ্ছিলেন যিনি বলছেন ন্যারেটারের মাদার। অল অফ দ্য সাডেন, খুব হঠাৎ করেই, দ্য লাইট বাল্ব ব্রোক, যে লাইট, যে বাল্ব, যে লাইটটা অর্থাৎ ফ্লুরোসেন্ট যে লাইট, সেটা ভেঙে পড়ে। অ্যান্ড মাই মাদার র্যান্ডমলি স্টার্টেড টু চোক, এবং হঠাৎ করে এই ন্যারেটারের মা ভীষণ রকম ভয় পেয়ে গিয়ে চোক করতে শুরু করেন। ইন আ ফ্ল্যাশ সুপারম্যান কেম, এক ঝলকায়, এক দমকায় হঠাৎ করে সেখানে আবির্ভূত হয় সুপারম্যান। মাই ব্রাদার থট হিজ কস্টিউম ওয়াজ লেম, আমার ভাই মনে করে যে সে যে কস্টিউমটা পরেছিল সেটা ভীষণই বোকা বোকা। হি এট আপ মাই ডিনার অ্যান্ড হি ফ্লিউ অ্যাওয়ে, সে, এখানে সে বলতে কিন্তু ভাই নয়, এখানে সে বলতে এই সুপারম্যানকেই রেফার করা হচ্ছে, যে সে কি করে, সে আমার ডিনারটা নিয়ে নেয়, অ্যান্ড হি ফ্লিউ অ্যাওয়ে, এবং তারপর সে চলেও যায়। সান্তা বার্ন দ্য হাউস উইথ ডায়নামাইট অ্যান্ড ফ্লেয়ার্স, সান্তা কি করে, গোটা ঘরকে পরিপূর্ণ করে দেয় ডায়নামাইট আর ফ্লেয়ার্স দিয়ে। আই গেস আই ওয়াজ অন দ্য নটি লিস্ট নেক্সট ইয়ার
I will care. হচ্ছে আমার মনে হয় এই নটি লিস্টে আমার নামটা ছিল। নটি লিস্ট মানে among the names of the naughty children, the narrator was one of the most important person, he thinks. So তাই বলছেন নেক্সট ইয়ার আই উইল কেয়ার, সামনের বছর থেকে আমি খেয়াল রাখবো যাতে এরকম কিছু না হয়। তার মানে একটা রিয়ালিটি চেক টু 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 চেক হিজ বিহেভিয়ার। একদম ছোটদেরই কবিতা, কিন্তু অনেক কিছু মিন করলো। দেখে নি কোয়েশ্চেনগুলো, খুব ইজি কোয়েশ্চেন। সুপারম্যান কেম অ্যান্ড হোয়াট? সুপারম্যান কেম অ্যান্ড ডিড হোয়াট অ্যাকচুয়ালি? অপশন এ হেল্পড দ্য মাদার, অপশন বি ডিড নট হেল্প, হেল্প দ্য মাদার মানে তার মাকে সাহায্য করেছিল। অপশন বি ডিড নট হেল্প, মাকে কোনোভাবেই সাহায্য করেনি। অপশন সি এট আপ দ্য চাইল্ডস ডিনার, যে চাইল্ডটার কথা হচ্ছে তার ডিনারটা খেয়ে নিয়েছিল। অপশন ডি বার্নড দ্য হাউস, হাউসটা বার্নড করে দিয়েছিল বা জ্বালিয়ে দিয়েছিল। সো আমরা এখানে দেখছি না ফ্ল্যাশ সুপারম্যান কেম মাই অ্যান্ড তারপরের পরের লাইনটাতেই পাচ্ছি হি এটা মাই ডিনার। তাহলে সুপারম্যান আসলো এবং আসার সাথে সাথে সে কি করেছিল? সে কিন্তু এট আপ দ্য চাইল্ডস ডিনার, সে চাইল্ডের ডিনারটা কিন্তু খেয়ে নিয়েছিল। তোমাদের হয়তো এখানে এটাকে ইজি লাগলেও কনফিউশনটা কোথায় তৈরি হবে, যেহেতু এখানে বারবার প্রোনাউন হি 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 দিয়ে করা রয়েছে, তাই তাড়াহুড়োর সময় কিন্তু আমাদের গুলিয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 87 এর সঠিক উত্তর অপশন সি, এট আপ দ্য চাইল্ডস ডিনার। দেখব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 88। টু ইন্ট্রোডিউস দ্য অ্যাবাভ পোয়েম দ্য টিচার শুড। বলছে এই যে কবিতাটা, আবার দেখো একটা পেডাগজিক্যাল প্রশ্ন চলে এলো এই কবিতা রিলেটেডই। বলছে এই যে কবিতাটা আমরা পড়ে এলাম, এই কবিতাটা যদি টিচার ক্লাসে বলতে চান, তাকে সর্বপ্রথম কি ইন্ট্রোডিউস করাতে হবে, কি বিষয়? অপশন এ রিড দ্য পোয়েম অ্যালাউড, জোরে জোরে কবিতাটা পাঠ করতে হবে। অপশন বি ডিসকাস অ্যাবাউট ক্রিসমাস অ্যান্ড সান্টা ক্লজ, তাকে পড়ানোর আগে সান্টা ক্লজ, ক্রিসমাস এগুলো সম্বন্ধে আলোচনা করে নিতে হবে। অপশন সি টেল অ্যাবাউট সুপারম্যান, তাকে সুপারম্যানের বিষয়ে ডিসকাস করতে হবে। অপশন ডি টেল অ্যাবাউট সান্টা, তাকে স্যান্টার বিষয়েও ডিসকাস করতে হবে। দেখো বিষয় হচ্ছে যে বাচ্চাদের কাছে সুপারম্যান, সান্টা, সান্টা সবারকে নিয়েই বা ক্রিসমাস বা হ্যাঁ সবটা নিয়েই আলোচনা করা উচিত, কিন্তু যেহেতু তারা বাচ্চা আমরা এক্সপেক্ট করতে পারি যে সে সুপারম্যানটা চেনে, তো ক্রিসমাস বা সান্টা ক্লজ সম্বন্ধে তাদের ততটা ধারণা থাকে না, এবং আমাদের এখানে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটাই চুজ করতে হয়। তাই সেই পার্সপেক্টিভ থেকে জাজ করলে এখানে কিন্তু পোয়েমটা পড়ানোর আগে টিচারকে কি ইন্ট্রোডিউস করতে হবে, তাকে কিন্তু ডিসকাস করতে হবে ক্রিসমাস কি, সান্টা ক্লজ কি, এই ক্রিসমাসে কি সেলিব্রেট করা হয়, সেখানে সান্টা ক্লজের ভূমিকা কি, কারণ তা না হলে তারা পোয়েমটা কিন্তু একেবারেই বুঝতে পারবে না। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 88 এর সঠিক উত্তর হলো অপশন বি, ডিসকাস অ্যাবাউট ক্রিসমাস অ্যান্ড সান্টা ক্লজ। সো এই যে প্রশ্নটা আমরা পেলাম একদম পোয়েম রিলেটেড, কিন্তু পোয়েম রিলেটেড পেডাগজিক্যাল একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নও কিন্তু প্রচুর দেওয়া হয়। চলো নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 89। The night before Christmas is also spoken of as, এই যে ক্রিসমাসের আগের নাইটটা, আগের রাতটা, সেই রাতটা কি, সেই রাতটাকে কি বলা হয়, কি বলে সেটা পরিচিত? অপশন এ ক্রিসমাস ইভ, ক্রিসমাস ইভ বলা হয়। অপশন বি ক্রিসমাস নাইট, ক্রিসমাসের রাত। অপশন সি নাইট বিফোর ক্রিসমাস, ক্রিসমাসের আগের রাত। আর অপশন ডি নাইট অফ ক্রিসমাস, জেসাস ক্রাইস্টের রাত। তাহলে দেখো আমি একটু আগে পোয়েমটা পড়ানোর আগে ইন্ট্রোডাক্টরি পার্টটাতেই তোমাদের বললাম যে এখানে 24 ডিসেম্বর কথা হচ্ছে, যেটাকে আমরা বলি ক্রিসমাস ইভ। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 89 এর সঠিক উত্তর অপশন এ, ক্রিসমাস ইভ। দেখে নেব আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শুধু আজকের ক্লাসের নয়, আমাদের প্র্যাকটিস সেট 5 এর একদম শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 90। The speaker feels that Santa burned the house because
এই যে স্পিকার সে অনুভব করছিল যে সান্তা কি করেছে, তার বাড়িটা বার্ন করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। কারণ অপশন এ হি ডিড নট গেট এনি ডিনার, কারণ সে কোনো ডিনার পায়নি, সে মানে এখানে সান্তাকে রেফার করা হচ্ছে। অপশন বি, দ্য চাইল্ড হ্যাড বিন নটি, এই যে বাচ্চা সে ভীষণ নটি ছিল। অপশন সি, সুপারম্যান ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট মিটিং হিম, সুপারম্যান সান্তার সাথে মিট না করে চলে গিয়েছে বলে। আর অপশন ডি, দ্যাট ইজ হিজ জব, কারণ এটা তার ডিউটি ছিল। তাহলে দেখো আমরা পোয়েমটা দেখলেই আমাদের মনে পড়ে যাবে যে সান্তা বার্ন দ্য হাউস উইথ ডায়নামাইট অ্যান্ড ফ্লেয়ার্স, আই গেস আই ওয়াজ অন দি নটি লিস্ট, সে নটি লিস্টে ছিল বলে সান্তা এরকম করছে, এটা তার ধারণা। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 90 সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা, অপশন বি, দ্য চাইল্ড হ্যাড বিন নটি। এখানে দ্য চাইল্ড না থেকে দ্য ন্যারেটার চাইল্ড বা শুধু ন্যারেটারও থাকতে পারে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 90 সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, দ্য চাইল্ড হ্যাড বিন নটি। So that's all about today's class. Thank you students, thank you everyone for being with Haldar E-Academy. প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। See you in the next class. Thank you.